পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স 250 বছর, 300 বছর, 350 বছর। 250 বছর আগে ত্রিপুরা থেকে, কম্বোডিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না, হতে পারে না। এই পুরো জনগোষ্ঠীর আদিবাসী হচ্ছে বাঙালিরা। দেশে আবার নতুন করে পুরনো খেলা খেলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। আপনারা জানেন ভারত সরকার কোনোভাবেই ভারতপন্থী হাসিনা সরকারের উৎখাত মেনে নেয়নি। তারা যে করেই হোক ডক্টর ইউনূসের সরকার বা যে কোনো সরকার যারা ভারতপন্থী নয় তাদেরকে উৎখাত করাবে। পার্বত্য অঞ্চলে হঠাৎ করে একটা শান্ত পাহাড়কে অশান্ত করার পেছনে বেশ কয়েকটি আন্তর্জাতিক মহল এখানে কাজ করছে, বিশেষ করে ভারত। পাশাপাশি কিন্তু চীনাদের একটা অংশ এখানে কাজ করছে, আবার মিয়ানমারও কাজ করছে। এক একজনের স্বার্থটা এক এক রকম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এই মুহূর্তে বাঙালি এবং পাহাড়িদের মাঝে যে উত্তেজনা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা বলছেন যে এই যে সহিংসতা, এই সহিংসতার পিছনে বিদেশি শক্তির হাত আছে। বিদেশি শক্তির যদি হাত থেকে থাকে তাহলে সেই বিদেশি শক্তি কারা, কেনই বা তারা এরকম উস্কানি দিচ্ছে, কি চায় তারা বাংলাদেশের কাছ থেকে? দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, ফিরে এসে কথা বলছি। পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স 250 বছর, 300 বছর, 350 বছর। 250 বছর আগে ত্রিপুরা থেকে, কম্বোডিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না, হতে পারে না। এই পুরো জনগোষ্ঠীর আদিবাসী হচ্ছে বাঙালিরা। অতএব সেটলার বলবার মধ্য দিয়ে কিছু কিছু জাতীয় গণমাধ্যম এবং তথাকথিত কিছু দেশ বিক্রি করা বুদ্ধিজীবী দালালরা যেটা বলবার চেষ্টা করছে, বাঙালিরা হচ্ছে অপর, বাঙালিরা কোনো দেশ দখল করে ওখানে যায় নাই সাদাদের মতো। অতএব সাদাদের চোখ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেখবার যে ভুল নীতি আমরা দেখতে পাচ্ছি, এটা বন্ধ করতে হবে। এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। তাহলে আমাদের মিলনের জায়গা কোথায়? সূত্র হচ্ছে বাংলাদেশিতা। আমরা সবাই বাংলাদেশি। যে যেখান থেকে 250 বছর আগে আসছেন, যে যেখান থেকে ত্রিপুরা থেকে আসছেন, যে যুদ্ধ থেকে পালায়া মায়ানমার থেকে, বার্মা থেকে আসছেন অথবা মঙ্গোলিয়া থেকে আসছেন, আপনারা সবাই এখন বাংলাদেশি। আপনারা শত শত বছর ধরে এখানে আছেন। অথবা আপনাদের জাতিসত্তার অধিকার আছে, আপনাদের নাগরিক অধিকার আছে। এই প্রত্যেকটা অধিকার আমরা স্বীকার করি এবং আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকারকে সিরিয়াসলি তদন্ত করে কোথায় কোথায় অন্যায্যতা হচ্ছে এটার সমাধান করতে হবে। যে সারা দুনিয়াতে আমরা দেখেছি যে জাতিগত বিভেদ এবং যে টেনশনগুলো আছে এগুলোকে যুদ্ধ করে, মারামারি করে, সামরিক বাহিনীর অস্ত্র দিয়ে এটা সমাধান হবে না। এটা সমাধান হচ্ছে রাজনৈতিক প্রসেসে প্রত্যেক সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনা করে কার কোথায় ক্ষোভ আছে, বঞ্চনা আছে, না পাওয়ার কষ্ট আছে, সেই কষ্টগুলোকে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আমরা দাবি করছি আজকের এবি পার্টির তরফ থেকে যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, একটা ন্যায় কমিশন গঠন করেন। এই ন্যায় কমিশনের কাজ হবে, সারা দুনিয়াতে এই ঘটনাগুলো ঘটেছে, কানাডাতে ঘটেছে, কম্বোডিয়াতে ঘটেছে, মিয়ানমারে চেষ্টা করা হচ্ছে, সিয়েরা লিওনেতে হয়েছে, কঙ্গোতে, রুয়ান্ডাতে হয়েছে। এই জাতিগত সংঘাতগুলোকে আলোচনার মধ্য দিয়ে কার কি প্রাপ্যতার ঘাটতি আছে সেটা অ্যাড্রেস করেন। সবার কষ্টের কথাগুলো শোনেন। চাকমা সম্প্রদায়ের কষ্ট কোথায়, মারমা সম্প্রদায়ের কষ্ট কোথায়, সাঁওতাল, মারিন্ডি অথবা খাসিয়া সম্প্রদায় অথবা অন্যান্য যারা জাতিগোষ্ঠী আছে, কুকি, চীন যারা আছে, প্রত্যেকটা জনগোষ্ঠীর কষ্টের কথা আমাদের শোনা দরকার। এই বঞ্চনাগুলোকে অ্যাড্রেস করা দরকার। সেক্ষেত্রে প্রয়োজন হলে আমরা বলেছি যে আন্তর্জাতিকভাবে এই ধরনের ন্যায় কমিশন পরিচালনা করবার অভিজ্ঞতা যাদের আছে, যেই সকল ব্যক্তিরা বিশেষজ্ঞ আছেন, তাদের পরামর্শ নেন, তাদেরকে আপনারা অ্যাপয়েন্ট করেন। তাদের থেকে আমরা শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। কারণ এই রাষ্ট্রটাকে মারামারি এবং সহিংসতার মধ্য দিয়ে আমরা এগিয়ে নিতে পারবো না। সকল নাগরিককে তার অধিকারের মধ্য দিয়েই শুধুমাত্র রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে। এবং মাথায় রাখতে হবে যে হ্যাঁ, সত্য এখানে বিদেশি ষড়যন্ত্র আছে, এটা সত্য যে বিদেশিরা এখানে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, এটা সত্য যে বিদেশিরা প্রশিক্ষিত অস্ত্র দিয়ে এখানে টেরোরিস্ট সংগঠন করছে, সন্ত্রাসী সংগঠন করে বাংলাদেশে অস্থির করবার চেষ্টা করছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যদি ন্যায্য ক্ষোভ এবং বঞ্চনাকে আপনি অ্যাড্রেস না করেন তাহলে বিদেশিরা সুযোগ নেবে, সুযোগ নিতে পারবে। অতএব রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে না পারে, অভাব অনটন নিয়ে যেন কোনো ফ্যাসিলিটি দিতে না পারে। কেন বিদেশি এনজিওকে আইসা ওখানে গির্জা করে দিতে হবে, হাসপাতাল করে দিতে হবে, মন্দির করে দিতে হবে? আপনার রাষ্ট্রের নাগরিকের যদি হাসপাতাল লাগে, মসজিদ লাগে, মন্দির লাগে, গির্জা করতে হয়, আপনার ট্যাক্স, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে কেন করবে না?
বিদেশের টাকা লাগবে কেন, ডলার পাউন্ড লাগবে কেন? অতএব বিদেশি এনজিওদের এই ধরনের কর্মকাণ্ডগুলোকে সিরিয়াসলি মনিটর করতে হবে, যাদেরকে প্রয়োজন এখান থেকে বিতাড়িত করে দিতে হবে, কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রের নাগরিকের প্রত্যেকটা মৌলিক অধিকার, জাতিসত্তা সংরক্ষণ করবার যে অধিকার, তার নিজস্ব মাতৃভাষা আছে। আমরা দেখলাম যে 10 থেকে 12টা ভাষার মাত্র 10-15 জন লোক বেঁচে আছে, বাংলাদেশের নাগরিক। এই ভাষাগুলো এই প্রজন্মের পরে আর বেঁচে থাকবে না। আমরা বারবার দাবি করেছি যে এই ধরনের হারিয়ে যেতে পারে এমন ভাষাগুলোকে সংরক্ষণ করেন, এই মানুষগুলোকে পুনর্বাসন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, কোনো কাজ করে না এরা। এরা ভাষার মাসেও শেখ মুজিবের কীর্তন গায়, জেল থেকে নাকি চিরকুট দিয়ে ভাষা আন্দোলন সংগঠিত করেছে, এই ধরনের মিথ্যাচারের গল্প বলে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। অতএব যারা যেখানে আছেন তারা এই কাজগুলো করবেন। তাই আমরা বলছি ন্যায় কমিশন গঠন করেন, এবং 2টা কমিশন হইতে হবে। একটা হচ্ছে ইমিডিয়েট যে ঘটনাগুলো ঘটছে, এইটার খুনের এবং এই যে সম্পত্তি নষ্ট হইল, তারপরে ধ্বংসস্তূপ যেগুলো হইল, এগুলোর একটা ইমিডিয়েট তদন্ত কমিশন হওয়া দরকার। আর একটা হচ্ছে পার্মানেন্ট একটা ন্যায় কমিশন হওয়া দরকার, যে ন্যায় কমিশনটা শুধু বর্তমান ঘটনা না, গত 53 বছরের সকল বঞ্চনা, আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন, আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী যারা আছেন, সবার জনগোষ্ঠীর, সকল বাংলাদেশির কষ্টের কথা শুনতে হবে। এবং আমরা দাবি করছি এই ন্যায় কমিশনের সকল কার্যক্রম পাবলিক হইতে হবে। কোনো গোপনে তথ্য দেওয়া, সাক্ষী দেওয়ার কোনো আলোচনা হতে হবে না, যেটা বিটিভি থেকে সম্প্রচারিত হইতে হবে। দেশের মানুষকে জানতে হবে যে আমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে নাগরিক আছেন তার কষ্টটা কোথায়। ঢাকাতে বসে শুধু বাঙালির কষ্ট নিয়ে আলোচনা করবার জন্য রাষ্ট্র হতে পারে না। আমার এই রাষ্ট্র সবার রাষ্ট্র, সব ধর্মের রাষ্ট্র, সব জাতিসত্তার রাষ্ট্র। অতএব আমাদের সবাইকে জানার অধিকার আছে যে ওখানে কী হচ্ছে, কেন বঞ্চিত হচ্ছেন, কি করা যেতে পারে। আমাদের সেনাবাহিনী ওখানে মোতায়েন আছে, এবং রাইটলি সো, কারণ তারা এখানে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে আছে। যেখানে যেখানে এই সংকটের সমস্যার সমাধান করবার জন্য তাদেরকে রাখা দরকার, অবশ্যই তাদেরকে সেখানে রাখতে হবে। আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বার্থ কোনোভাবে আপোষ করা যাবে না, এটা সবাইকে মাথায় রাখতে হবে। যদি তারপরেও যদি কোনো সেনা সদস্য, ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, বাঙালি কেউ যদি এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকে, কেউ যদি জুলুম করে থাকে, কেউ যদি নিরপরাধ পাহাড়িকে কোনোভাবে হেনস্থা করে থাকে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। ন্যায্যতাই হচ্ছে সমাধান, মাথায় রাখতে হবে। ইনসাফই হচ্ছে সমাধান। যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তার অধিকার ফিরিয়ে দেওয়াটাই সমাধান। এটাই হচ্ছে অধিকারের রাজনীতি। তাই আমরা সরকারকে বলছি, ষড়যন্ত্র হচ্ছে, আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, প্রশাসনিকভাবে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, জুমল্যান্ড, স্বাধীন জুমল্যান্ড করবে বলে স্ট্যাটাস দিচ্ছে, বিদেশিদের সাহায্য কামনা করছে, এবং তাদের সবার ছবি দেখলাম সাবেক ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতাদের সাথে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল মিটিং করছেন, যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং যারা ওখানে আন্দোলন করছেন, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স এবং সংগঠনের হিস্ট্রি আমাদের গোয়েন্দা সংস্থাকে ভালোভাবে মনিটর করতে হবে। যারা ন্যায্য আন্দোলন করছেন, ন্যায্য দাবি দেওয়া করছেন, তারা অবশ্যই মোস্ট ওয়েলকাম। কিন্তু যারা আওয়ামী লীগের দালালি করছেন, গত বিভিন্ন সময়গুলোতে আপনারা বেনিফিশিয়ারি হয়েছেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করেছেন, তাদের ব্যাপারে তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। তো এই পর্যায়ে আমার সংক্ষিপ্ত ব্রিফিংয়ের শেষে আমি এ পর্যায়ে অনুরোধ করছি, আমাদের 3 জন সামরিক কর্মকর্তা আছেন আজকে, ওনারা সবাই হিল ট্র্যাক্সে পার্বত্য চট্টগ্রামে কোনো না কোনো ফর্মে জীবনে কাজ করেছেন। তারা সংক্ষেপে 1-2 মিনিট করে করে তাদের মন্তব্য দিবেন। আমি প্রথমে অনুরোধ করছি কর্নেল দিদার ভাইকে তার সংক্ষিপ্ত মন্তব্য করবার জন্য। শেষে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন কারণে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাংলাদেশের সৌন্দর্যের একটা জায়গা আছে, আমাদের সেখানে পরিবেশ এবং বনজ সম্পদ আছে সেখানে, এবং আমাদের 2টা রাষ্ট্রের সাথে আমাদের যে সীমানা আছে, এই সীমানার একটা কমন জায়গাও এখানে আছে। এবং হিস্টোরিক্যালি এখানে প্রচুর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, এবং অ্যাক্রস দ্য বর্ডার যে টেরোরিজম আছে, এই টেরোরিজমের একটা জয়েন্ট স্পেস আছে এই জায়গাটাতে। তো সব কিছু মিলায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকার, এই প্রত্যেকটা বিষয় পার্বত্য চট্টগ্রামের সাথে জড়িয়ে আছে। এবং হিস্টোরিক্যালি যদি আপনারা দেখেন, শত শত বছর থেকে মানুষ এখানে বসবাস করেছে, এবং মুঘল এম্পায়ার থেকে আমরা দেখেছি, ব্রিটিশ আমলে দেখেছি, এখানে বেশ কিছু টেনশন সবসময় চলেছে, এবং বিভিন্ন আইনের মাধ্যমে এই টেনশনগুলোকে অ্যাড্রেস করবারও চেষ্টা হয়েছে। 60-এর দশকে আপনারা জানেন যে আমাদের যে কাপ্তাই লেক আছে, এখানে 50-54 মেগাওয়াটের একটা পানি বিদ্যুৎ প্রকল্প করবার আয়োজন করা হয়, এবং চাকমা জনগোষ্ঠী থেকে শুরু করে অনেক নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠী অঞ্চলে বাস করতেন। তাদেরকে তখন এখান থেকে যেহেতু উচ্ছেদ করে এই কাপ্তাই লেক করতে হয়েছে,
এই জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয় এবং একটা বঞ্চনার ইতিহাসও তৈরি হয়। এবং আপনারা জানেন যে এই চাকমা জনগোষ্ঠীর একটা বড় জনগোষ্ঠী পরবর্তীতে ভারত অংশে চলে যায়। যে অংশের স্টেটমেন্ট আপনারা দেখেছেন যে চাকমাদের একটা গ্রুপ যারা ইন্ডিয়াতে থাকেন, তারা ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন গত কয়েকদিন আগে। চিঠি লিখে তারা তাদের নিরাপত্তার দাবি তুলেছেন এবং বাংলাদেশে যে তারা দাবি করেছে যে আমাদের চট্টগ্রাম অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নাকি অসংখ্য চাকমা সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে, এগুলোর বিচার চেয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে জনসংহতি সমিতির যে আন্দোলন ছিল আপনার ৭২-এর দশকে, কাপ্তাই লেকের পরে বড় সংকটটা তৈরি হয় আওয়ামী লীগের প্রথম আমলে, শেখ মুজিবুর রহমান যখন শাসন করছিলেন। বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয় তখন আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা মূলনীতি যোগ করে, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এইটার প্রেক্ষিতে তখনকার যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছেন তারা দাবি করলো যে আমরা সবাই বাংলাদেশি, এটা হতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা তো বাঙালি না, আমাদের নিজস্ব জাতিসত্তা আছে, আমরা কেউ চাকমা, আমরা কেউ মারমা, আমরা বাংলাদেশি কিন্তু আমরা অনেকে সাঁওতাল, আমরা বাংলাদেশি কিন্তু আমরা মারিন্ডি। তো এই ধরনের অসংখ্য জাতিগোষ্ঠীর পরিচয়কে তখন আমাদের সংবিধান ধারণ করতে পারে নাই, যে কারণে ওখানে একটা টেনশন তৈরি হয় এবং চাকমাদের একটা প্রতিনিধি দল এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর যে প্রতিনিধি দল তারা শেখ মুজিবুর রহমানের সাথে এসে দেখা করেন। উনি এই সমস্যাটার সমাধান না করে সকলকে বাঙালি হয়ে যেতে বলেছিলেন, যে তোমরা বাঙালি হয়ে যাও, তাহলে কোনো সমস্যার সমাধান থাকছে না। এটা অবশ্যই অত্যন্ত অপমানজনক কথা ছিল যে আমাকে যদি সাডেনলি, আমি বাঙালি, আমাকে যদি বলা হয় তুমি বিহারি হয়ে যাও, তুমি রোহিঙ্গা হয়ে যাও, তুমি চাকমা হয়ে যাও, এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক এবং অপমানজনক। এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম ৭০-এর ৮০-র দশকে এবং ৯০-এর দশকে সশস্ত্র আন্দোলন পাহাড়ে শুরু হয়, যেটা পরবর্তীতে চুক্তির মাধ্যমে, আইনের মাধ্যমে মিটিগেট করা হয় এবং থেমে থেমে এই সংকটগুলো বারবার ফিরে আসছে। সম্প্রতি যে উসিলাতে আপনার এই ঘটনাটা ঘটলো, আপনারা দেখলেন সম্ভবত বৃহস্পতিবার রাতে একজন বাঙালি যুবক মামুন নামে, তাকে রাত ২:৩০টার দিকে ফোন করে ডেকে নেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি নাকি একটা মোটরসাইকেল চুরি করেছেন এবং এই অভিযোগে তাকে পিটিয়ে মারা হয়। এবং আজকে দেখলাম যে তার স্ত্রী যে মামলাটা করেছে, সেই মামলাতে যে ৩ জনকে আসামি করা হয়েছে, এই ৩ জন বাঙালি এবং আওয়ামী লীগের নেতা। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য দেখলাম যে এই ঘটনাটা কেন্দ্র করে বৃহস্পতিবারের পরের যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাটা আর বাঙালি খুনের মধ্যে থাকে নাই, সেটা বাঙালি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে টেনশনে চলে গেল। এই ঘটনাটাকে কেন্দ্র করে দেখলাম যে আমরা বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটির বিভিন্ন জায়গায় পাহাড়ি জনগোষ্ঠীর দোকানপাট, ব্যবসা বাণিজ্য, তাদের মন্দিরে আক্রমণ করা হয়েছে। তারাও কাউন্টার বাঙালিদের বাড়ি ঘর, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মসজিদ আক্রমণ করে মসজিদ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটেছে। এবং আপনারা দেখলেন যে বাঙালি মামুন হত্যার পরে চাকমাদের জনগোষ্ঠীর ভিতর থেকে ৩ জন চাকমা মারা গেছেন এবং ৫০-এর উপরে আহত হয়েছেন। বাঙালিদের মধ্যেও এই বিশাল আহত হবার সংখ্যা আছে। তাহলে এই যে চক্র দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমরা বোধ করছি যে এবি পার্টির পক্ষ থেকে জাতিকে জানানোর প্রয়োজন আছে যে আসলে কি হচ্ছে এবং কি হওয়া উচিত। তো সেই জায়গাতে এবি পার্টির প্রথম বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সীমানায় যারা বাস করেন তারা সবাই বাংলাদেশি। বাংলাদেশের সংবিধান তাদের পরিচয় ঠিক করে দিয়েছে, তারা সবাই বাংলাদেশি। এবং এই বাংলাদেশি হওয়ার পরে কেউ সমতলি হতে পারেন, কেউ পাহাড়ি হতে পারেন, কেউ বাঙালি হতে পারেন, কেউ বিহারি হতে পারেন, তিনি চাকমা হতে পারবেন, মারমা হতে পারবেন, খাসিয়া হতে পারবেন, সাঁওতাল হতে পারবেন, মারিন্ডি হতে পারবেন। যত জনগোষ্ঠী আছে, যার যার আত্মপরিচয়ের, জাতিসত্তার যে পরিচয়, এর শতভাগ ধারণ করবার পুরো অধিকার আমাদের সংবিধান আপনাদেরকে দিয়েছে। অতএব আমরা যেটা বারবার বলছি আমাদের পক্ষ থেকে, যে এই সংকটকে আমরা শুধুমাত্র পাহাড়ি বাঙালি আকারে আমরা পড়তে রাজি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে খুন খারাপি হচ্ছে, সহিংসতা হচ্ছে, সংবিধান এবং দেশের আইন মোতাবেক এটাকে হ্যান্ডেল করতে হবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, যারা খুন হয়েছেন তাদের সবার ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই, পরিবারের প্রতি আমাদের শোক সমবেদনা আছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা দরকার। যে যে পক্ষের হোক, সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, সে হিন্দু ধর্মের হোক, সে মুসলমান হোক, যে হোক, একদম সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার হইতে হবে। সবাই বলছে ষড়যন্ত্র, সম্প্রীতি নষ্ট করতে দেশের বাহির থেকে এই ষড়যন্ত্র করা হচ্ছে। পাহাড়ে অশান্তির পেছনে জড়িতদের বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটিও ঘোষণা করেছে সরকার। আর রাঙামাটিতে আমরা যেই বর্তমান অবস্থাটা দেখছি, সেখানে একই বার্তা যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব। তাহলে
প্রশ্ন হচ্ছে সবাই যদি শান্তি চাই, অশান্তিটা তৈরি করছে কারা? দর্শক, গতকালকে আপনাদেরকে জুম্মল্যান্ড নিয়ে একটা নিউজ দিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য জুম্মল্যান্ড, এবং স্বাধীন বাংলাদেশকে বিভাজন করার যে নীতি, লাইক বাংলাদেশের রাজধানী হবে ঢাকা, জুম্মল্যান্ডের রাজধানী হবে রাঙামাটি। এখন এগুলো চাচ্ছে কারা? আপনি সেখানে দেখবেন যে সাধারণ মানুষ, আমি আবারও বলি, সাধারণ যারা পাহাড়ি ভাইরা আছেন, এই বিভিন্ন রকম ফলফলাদি ফলান, খুবই কঠিন একটা জীবনযাপন করেন, তাদের এই জুম্মল্যান্ড ফুম্মল্যান্ড এগুলো তাদের দরকার নেই, কিন্তু তাদের ব্রেইনের মধ্যে এইটা কারা ঢুকাচ্ছে যে আমাদের জুম্মল্যান্ড দরকার, রাজধানী রাঙামাটি দরকার, ফেডারেল বাংলাদেশ দরকার, এই জিনিসগুলো যারা ঢুকাচ্ছে। আবার এই যে আমাদের বিজিবি বিভিন্ন অস্ত্র উদ্ধার করছে, পাহাড়ে সেনাবাহিনীরও মাঝে মাঝে কষ্ট হচ্ছে এই বিভিন্ন যে গোষ্ঠীগুলো আছে তাদের সাথে লড়াই করার, কারণ তাদের কাছে এত অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ইকুইপমেন্ট আছে, এগুলা কে দিচ্ছে, কোন লাইনে ঢুকছে? যেহেতু আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতেরই আধিপত্য বেশি, চীনারাও টেকনিক্যালি এখানে কাজ করছে, মিয়ানমার একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চালাচ্ছে, সকল কিছু মিলিয়ে আমার ধারণা এই খেলাটার পিছনে ভারত, মিয়ানমার, তারপর হচ্ছে চীন, তিনটা রাষ্ট্রই কিন্তু জড়িত। সবচেয়ে বেশি ভূমিকাটা ভারতেরই, কারণ এই অঞ্চলগুলোকে অস্থিতিশীল করতে পারলে ভারতের যে বাংলাদেশ নিয়ে গভীর একটা পরিকল্পনা আছে। আবার দেখেন এই যে বলা হচ্ছে যে ভারতের কাছে নিরাপত্তা চাইছে ভারতের একদল চাকমা, তারা মনে করছে বাংলাদেশে গণহত্যা হচ্ছে, ভারতের সেনাবাহিনী পাঠানো উচিত, সরকারের সাথে কথা বলা উচিত। মানে এরা কারা? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে পাহাড়ে। মনিটরিং খুবই বাড়ানো দরকার, ড্রোনের মাধ্যমে নজরদারি করা দরকার, তারপর হচ্ছে মনিটরিং টাওয়ার এগুলা করা দরকার। ইভেন সেই এলাকাকে নেটওয়ার্কিং যেই সিস্টেমটা আছে, ফ্রিকোয়েন্সিং সিস্টেম আছে, সেইটার নজরদারি করা দরকার। পাশাপাশি সেনাবাহিনীর সেনা মোতায়েন সেখানে আরও বাড়ানো দরকার, আরও প্রয়োজনে অধিক ঘাঁটি করা যেতে পারে। পাহাড়ে কে আসছে কে যাচ্ছে কিছু রেস্ট্রিকশন এলাকা করা দরকার, আর যদি সন্ত্রাসী গোষ্ঠী থাকে তাদেরকে সমূলে উচ্ছেদ করা দরকার। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানি না, তবে সংকেত কিন্তু খুব বেশি ভালো না। আজ আমি পার্বত্য চট্টগ্রামের কিছু চাকমা জনগোষ্ঠীর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটা চিঠি লিখেছে। সেটা এসছে 20শে সেপ্টেম্বর দ্য টাইমস অফ ইন্ডিয়া, খুব নাম করা একটা দৈনিক পত্রিকাতে। সেখানে চাকমা নেতারা, নাম দেয়া হয়নি, কিছু চাকমা নেতা বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এলাকায় তাদের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা বাণিজ্য ভেঙে তেড়ে দিয়েছে, আগুন দিয়েছে, তাদের উপর মারপিট করেছে। 5ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত 15 দিন। তাতে বলা হচ্ছে প্রায় 1000 বাড়ির উপরে বেশি প্রপার্টির উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমান সেটলার্সদের দ্বারা। প্রথম আলো এবং ডেইলি স্টার খুবই সূক্ষ্মভাবে যেটা বললাম, ভারতের দালালি করে আসছে। এরা কেউই কিন্তু সার্বভৌম স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করেন না। এটা তাদের একেবারে মজ্জার ভিতরে। তারা চায় বাংলাদেশকে ভারতের সঙ্গে মিশিয়ে দিতে, একটা অঙ্গরাজ্য হিসাবে, অথবা সেটা যদি সম্ভব না হয় অন্তত একটা উপনিবেশ হিসাবে বাংলাদেশ ভারতের সঙ্গে লেগে থাকুক। এটাই তাদের কামনা, বাসনা, স্বপ্ন, পরিকল্পনা। তো সূক্ষ্মভাবে কিন্তু প্রথম আলো এই খবরটা করেছে, যেটা টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে 20 তারিখে একটা দেখা বেরিয়েছে। টাইটেল হচ্ছে ডাউনগ্রেড ডিপ্লোম্যাটিক টাইজ উইথ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক আরো নিচে নামিয়ে আনুন। এই কথাটা চাকমা নেতারা বলছে। চাকমা লিডার্স সাবমিট মেমোরেন্ডাম টু পিএম মোদি ওভার কিলিং অফ ট্রাইবালস ইন চিটাগং হিল ট্রাক্টস। প্রধানমন্ত্রী মোদির কাছে কিছু চাকমা নেতা চিঠি দিয়েছেন পার্বত্য চট্টগ্রামে ট্রাইবালদের, আদিবাসীদের উপর হামলা হয়েছে। ট্রাইবাল মানে যাদেরকে বলে আমরা আদিবাসী বলছি না, পাহাড়ি যারা ট্রাইবাল, ট্রাইবস, ট্রাইব শব্দটাকে ওরা জাতি বলছে, অনেকে ট্রাইব বলছে। ট্রাইবটা একটু ঠিক বিশুদ্ধ শব্দ নয়, ট্রাইব শব্দটা ব্যবহার করা উচিত নয়। যাই হোক, জনগোষ্ঠী, একটা ভিন্ন ভাষী, ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী বলা হয়। তাদেরকে খুব সুকৌশলে প্রথম আলো, ডেইলি স্টাররা আদিবাসী বানিয়ে দিচ্ছে, মানে তারা এখানে 10,000 বছর থেকে আছে। তারা কিন্তু এসছেন 300-400 বছর আগে, মোগল আমলে, এবং তাদের সংখ্যা এখনো খুবই কম। এবং যুক্তি দিচ্ছে, টাইমস অফ ইন্ডিয়া বলছে 1947 সালের দেশভাগের সময় সেখানে 98.5% লোক ছিল অমুসলিম, মাত্র 1.5% মুসলমান ছিল 1947 সালে। তারা কি বোঝাতে চাচ্ছে? যে এটা ভারতের অঙ্গরাজ্য হওয়া উচিত ছিল, তাহলে ভারত
মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে দখল করলো কেন? পাকিস্তান তো পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয়নি যুদ্ধ করে। পার্বত্য চট্টগ্রামের যে রাজা ছিল, চাকমা রাজা, তার চয়েস ছিল পাকিস্তানে যোগ দেয়া, ভারতে যোগ দেয়া বা স্বাধীন থাকা, কিন্তু চাকমা রাজা পাকিস্তানে যোগ দিয়েছিলেন। সুতরাং 1947 সালে পার্বত্য চট্টগ্রামের একটা বিরাট এলাকা পুরোটাই পাকিস্তানের অন্তর্গত হয়ে গেল, কারণ ব্রিটিশ আমলে এটা চট্টগ্রাম বিভাগের একটা জেলা ছিল ব্রিটিশ আমলে। এবং এই পার্বত্য চট্টগ্রাম তখন বৃহত্তর আসামের অংশ ছিল না। আসাম পড়েছে ভারতে, আসাম ভেঙে পড়ে অনেকগুলো রাজ্য হয়েছে, আসাম ভেঙে 6টা রাজ্য হয়েছে, 5টা বা 6টা, কিন্তু পার্বত্য চট্টগ্রাম কোনোদিনও আসামের অংশ ছিল না, তারা সবসময় বাংলার অংশ ছিল। সুতরাং বলা হচ্ছে যে আদিবাসীদের ওখানে জিয়াউর রহমান নাকি প্রথমে সেটলার পাঠিয়েছেন, প্রায় বলছেন 5 লক্ষের মতো সেটলার্স। এই শব্দটা খুবই আপত্তিকর। বাঙালি মুসলমানদের ওখানে বসতি দেয়া হয়েছে। আপনাদের একটা প্রশ্ন করছি, পার্বত্য চট্টগ্রামের যে এরিয়া, এটা প্রায় বাংলাদেশের 10 ভাগ, 9 ভাগের বেশি, প্রায় 10% বাংলাদেশের জমি পার্বত্য চট্টগ্রামে। এবং সেখানে মুসলিম, অমুসলিম, চাকমা, মারমা, আপনার মগ, লারমা সবকিছু মিলে সেখানকার পপুলেশন হচ্ছে 19 লক্ষ। 19 লক্ষের ভিতরে 5 লক্ষের বেশি মুসলমান, আর 5 লক্ষের কম হচ্ছে এই 10 লক্ষের মতো হচ্ছে এই সবাই মিলে। তার ভিতরে চাকমাদের সংখ্যা 2.5 লক্ষের মতো। এখন আপনারাই বলুন, এই অঞ্চলে তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে? বাংলাদেশের 1/10 জমি আমরা 10 লক্ষ লোককে দিয়ে দেব, যেখানে বাংলাদেশ কত ঘন বসতিপূর্ণ, 18 কোটির দেশ, সেখানে 10% 10 লক্ষ লোক থাকবেন, এই জন্য বাংলাদেশ তাদের ছেড়ে দিতে হবে? দিলে আমরা উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ হয়ে যাব, নইলে আমরা সাম্রাজ্যবাদী হয়ে যাব। এটা হচ্ছে ভারতীয় প্রোপাগান্ডা। ওই প্রোপাগান্ডার উপরে ভিত্তি করে কিন্তু তারা শান্তি বাহিনী গঠন করেছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রায় 15 বছর যুদ্ধ করেছিল, বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ। বহু বাঙালি সেনাও সেই যুদ্ধে মারা যায়, চাকমারাও মারা যায়। যাই হোক, ওটার নিষ্পত্তি হওয়ার পরেও দেখা যাচ্ছে পুরনো কথাটা তারা নতুন ভাবে বলছে। চাকমা নেতৃবৃন্দ কিন্তু এখনো ওই শান্তি চুক্তি মেনে নেননি। তারা যে দাবি করছেন, একটা উদ্ভট দাবি যে এটা তাদের তারাই আদিবাসী, বাঙালিরা বহিরাগত, বাঙালিদেরকে এখান থেকে বের করে দেয়া হোক, এই মর্মে একটা চিঠি দিয়েছে চাকমা নেতারা প্রধানমন্ত্রী, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তারা তো ডক্টর ইউনূসের কাছে চিঠি লিখতে পারত। তার মানে তারা বাংলাদেশ সরকারকে স্বীকার করে না। ভারত হচ্ছে তাদের সাইকোলজিক্যালি তাদের দেশ, এবং ভারতীয় সরকার হচ্ছে তাদের সরকার। এই পরিকল্পনায় কিন্তু বাংলাদেশের 1/10 অঞ্চল স্বাধীন করে ভারতের নর্থ ইস্টের সঙ্গে যাতে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাওয়া যায়। পার্বত্য চট্টগ্রাম নিলে পরের দিন তারা চট্টগ্রামও নিয়ে নেবে। মানে ফেনীর কাছ থেকে এই পুরো অঞ্চলটা, যেটাকে বলছে ঝুম এলাকা, সেই এলাকায় মাত্র 10 লক্ষ লোক হচ্ছে বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, যারা ঠিক বাঙালি না। তারা এসছে 300-400 বছর আগে। তাদেরকে আদিবাসী বলে এটার নামে পুরো চট্টগ্রাম, কক্সবাজার পুরোটা তারা দখল করে ফেলতে চায়, যাতে বাংলাদেশের ভেতরে ট্রানজিট না পাওয়া গেলেও ভারতের 7 সিস্টার যেন চট্টগ্রাম বন্দর তাদের নিজেদের বন্দর হিসেবে ব্যবহার করতে পারে, সেই ষড়যন্ত্র। বাংলাদেশকে ভেঙে দেয়া এবং বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট নেওয়ার জন্যই ভারত কিন্তু এখানে একটা আওয়ামী সরকার গঠন করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এদেশে কে মুসলিম, কে হিন্দু, কে উপজাতি, এগুলো দেখার বিষয় নয়। মুখ্য বিষয় হলো ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি, এদেশের নাগরিক। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর চেয়ে বড় পরিচয় আর কিছু হতে পারে না। সেখানে পার্বত্য অঞ্চল যেখানে শান্তি প্রিয় ছিল, পাহাড়িরা যেখানে শান্তিতে ছিল, কাদের ইন্ধনে, এই কাদের উস্কানিতে এরকম কর্মকাণ্ড, এরকম সহিংসতায় উপজাতি এবং বাঙালিরা জড়ালো, সেটি এখন খুঁজে বের করার সময়। এবং বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সেটি হোক ভারত, সেটি হোক যে কোনো বিদেশি অপশক্তি, তার বিরুদ্ধে এদেশের
ছাত্র সমাজ থেকে শুরু করে বাংলার সকল মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।